স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়া তদিতি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে ইউরেনিয়াম লোডিং এর পর কি ঘটবে? পরমাণু কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শওকত আকবর জানান, টানা 30 দিনের মতো এই লোডিং চলবে। এর সাথে ধাপে ধাপে চলবে বিভিন্ন পরীক্ষা। সব ঠিক থাকলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে এবছরের আগস্টে। কথা বলবো আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়েই। আমাদের সাথে আছেন রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম এবং যমুনা অয়েল কোম্পানির পরিচালক সালেহ আহমেদ খসরু। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আমি শুরুতেই নজরুল ইসলামের কাছে আসতে চাই। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অনুরোধ জানিয়েছেন, আমরা যেমনটি শুনছিলাম তার বক্তব্যে, যে যাতে আগামী বছর দ্বিতীয় ইউনিট চালু করা যায়। তো রাষ্ট্রদূত হিসেবে এক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কেমন, যেন এই বিষয়গুলো সব নির্বিঘ্নে হয়, তা নিয়ে প্রস্তুতি কেমন? ধন্যবাদ এবং প্রথমেই আপনার দর্শকদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি রাশিয়ার মস্কো থেকে। আজকে আসলে আমাদের জন্য একটি স্মরণীয় দিন। আমরা আজকের দিনের মাধ্যমে আমরা একটি আণবিক যুগে প্রবেশ করলাম, এটা অবশ্যই আমরা বলতে পারি। তো যে সেকেন্ড ইউনিট যেটার কথা বলেছেন, সেটার কিন্তু 93 থেকে 95% কাজ, ইনফ্রাস্ট্রাকচার যেটা, সেটা ইতিমধ্যে হয়ে গেছে। টেকনিক্যাল কাজ হয়তো চলছে। আশা করা যায় যে টেকনিক্যাল কাজ সময় মতো আগামী 1 বছরের মধ্যেই টেকনিক্যাল কাজগুলো শেষ হয়ে যাবে। তো আমরা আশাবাদী যে এই পারমাণবিক যে সেকেন্ড ইউনিট, সেটা আগামী 1 বছরের মধ্যে হয়তো গ্রিডে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। আচ্ছা, সেটা নিঃসন্দেহে আসার কথা। সালেহ আহমেদ খসরুর কাছে আসবো এবারে, আপনার কাছে ফিরবো আবারও। সালেহ আহমেদ খসরু, বাংলাদেশ এবং রাশিয়া এই প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে। রাশিয়ার প্রতি এই ক্ষেত্রে আসলে নির্ভরশীল হয়ে পড়ার কোনো আশঙ্কা আছে কিনা? জ্বালানি ক্ষেত্রে কি মনে করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেট থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এটি একটি ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ বাংলাদেশের জ্বালানি শক্তিতে। বাংলাদেশ একটি পারমাণবিক যুগে প্রবেশ করলো আজকে। এটি আনন্দ যেমন, তেমন অনেকের মধ্যে কিছু আশঙ্কা থাকতেই পারে। সেই আশঙ্কা থেকে আপনি প্রশ্ন করেছেন। দেখুন, বাংলাদেশের এই মুহূর্তে এই পথ প্রশ্নের উত্তর আমার মনে পড়ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সাবেক দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন তৎকালীন বেগম খালেদা জিয়া বলেছিলেন, ফ্রেন্ডশিপ টু অল, মেরিটস টু নান। বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের প্রভু। আমরা সেইভাবেই বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, দেখুন আপনি চিন্তা করে যে তিনি কথা বলতেন, তিনি এটি নিয়ে হইচই করেন। আজকেও তিনি সেটি নিয়ে কোনো হইচই করেন। এটি একটি চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে কাজটি এতদিন কথা হয়েছে বেশি, কাজ হয়েছে কম। And he has taken the initiative to enter on the atomic energy sector. এবং এই কাজটি এত দ্রুত হঠাৎ করেই মনে হচ্ছে না যে এটি তো একদিনে হবার কথা না, কিন্তু আজকে শুরুতে মনে হচ্ছে যেন একদিনই হয়ে গেল। তার মানে হচ্ছে কি, প্রত্যেকটি কাজের একটি গোছানোর ব্যাপার থাকে। সেই গোছানো কাজকে আপনি যখন ইমপ্লিমেন্ট করবেন, সেটিকে আপনি মননশীলতার মাধ্যমে, কমিটমেন্টের মাধ্যমে যদি আপনি করেন, তাহলে যে কোনো কাজ দ্রুত সম্পাদন করা যায় গোছানোর মাধ্যমে। এবং এই সময়ে আপনি যে প্রশ্নটি করছেন, আমি তেমন কোনো আশঙ্কা আমি দেখি না। কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথাটি হচ্ছে প্রত্যেকের সাথে আমাদের বন্ধু। আমাদের প্রত্যেকটি প্রতিবেশী থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা, যেখানেই বলেন, আমরা বন্ধু চাই, আমরা প্রভু চাই। এবং সেজন্য এই ব্যালেন্স ডিপ্লোমেসি, এখানে অনারেবল হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর ইজ দেয়ার, উনি এই বিষয়গুলো আমার চেয়ে ভালো বুঝছেন এবং তিনি সেটি হৃদয়ে তার আছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো জানান দিচ্ছে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি এবং তার নিজস্ব শক্তি, নিজস্ব সমস্ত অবস্থাকে চিত্রায়িত করার জন্য একদম উইন্ডোজটা ওপেন করে দিয়েছে। সেই উইন্ডোজে আলো আসবে, আলো আমরা গ্রহণ করবো। কিন্তু ওই উইন্ডোজ দিয়ে যদি কোনো অপশক্তি প্রবেশ করতে চায়, সেটি প্রতিরোধ করার জন্য এই বর্তমান সরকার বাংলাদেশের জনতার শক্তি নিয়ে একেবারেই জানে। সুতরাং শঙ্কা আমি কিছু দিচ্ছি।
এই বিষয়টিতে আমি আবারও আসব আপনার কাছে, তবে আরেকটি ব্যাপারে এখন একটু জানার আছে যে আমরা যেটা নিয়ে খুব আলোচনা করছি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি যখন চালু হবে, একদম যখন পুরোপুরি অ্যাক্টিভ থাকবে, তখন দেশের বিদ্যুৎ চাহিদার কতখানি সেখান থেকে পূরণ হবে। এছাড়া অন্যান্য জ্বালানির ক্ষেত্রে এটা কি রকমের ভূমিকা রাখবে? দেখুন, বিশ্ব একটি যুদ্ধ পরিস্থিতি চলছে, পরিস্থিতি শুধু বলা ঠিক হবে না, যুদ্ধ চলছে এখন, এবং এমন দুটি শক্তি সেখানে যুদ্ধ করছে যেখানে বিশ্বের তাবৎ শক্তিগুলো সেখানে সম্পৃক্ত হয়েছে। সুতরাং জ্বালানি সংকট চলছে, এবং আমি একজন জ্বালানির সংশ্লিষ্ট মানুষ হিসেবে বলতে পারি আতঙ্কের কোনো কারণ নেই। আমি নিশ্চিত করে বলতে পারি আতঙ্কের কোনো কারণ নেই। সরকার খুব ধীর স্থির শান্ত পদক্ষেপে দেশের ভবিষ্যৎকে চিন্তা করে সকল পদক্ষেপ প্রতিদিন একটা মনিটরিং এর মাধ্যমে নিচ্ছে। সুতরাং এ নিয়ে শঙ্কা, আমি আবারও বলছি, জ্বালানি নিয়ে আমাদের সচেতন থাকতে হবে, জাগ্রত থাকতে হবে, কিন্তু শঙ্কার কারণ। সুতরাং আমি ব্যক্তিগতভাবে শুধু নয়, আমি একজন প্রাতিষ্ঠানিক অবস্থান থেকে বলতে পারি, আমি যতটুকু দেখেছি, যতটুকু দেখি প্রতিদিন, সে থেকে আমি নিশ্চিত আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় থেকে শুরু করে এই জ্বালানি সংস্থার প্রত্যেকটি মানুষ এত সুন্দরভাবে নির্বিচ্ছিন্ন রাত্র 1টা 2টা পর্যন্ত তারা কাজ করছে, প্রত্যেকটি অফিসার নিরন্তর, শুক্র শনি বলতে কোনো জিনিস নেই। তার মানে কি, দে আর অল কনসার্ন অ্যাবাউট দ্য কান্ট্রি, দে আর অল totally concerned to make the absence anything to be filled up in the proper manner and shape. এই জন্য আমরা মনে করি আমরা সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কিন্তু শঙ্কার কোনো কারণ। আচ্ছা, আপনার কাছে ফিরবো আবারও। আমি চলে যাচ্ছি নজরুল ইসলামের কাছে। রোসাটমের মহাপরিচালক যেটি বললেন যে এই প্রকল্প বাংলাদেশের সঙ্গে রাশিয়ার গভীর সম্পর্কের একটি বার্তা দিচ্ছে। দুই রাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নিতে এই মুহূর্তে কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ চলছে? ধন্যবাদ। এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি অবশ্যই একটি বড় এলিমেন্ট বাইলেটারাল রিলেশনস আমাদের যে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে। কিন্তু এছাড়াও আপনারা হয়তো জানেন যে এই জ্বালানি ক্ষেত্রে কিন্তু রাশিয়ার গ্যাসপ্রম বেশ অনেকদিন ধরেই বাংলাদেশে কাজ করছে, এবং এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্কে এডুকেশন বা শিক্ষা ক্ষেত্রে কিন্তু প্রচুর বাংলাদেশি ছাত্র বর্তমানে রাশিয়াতে পড়াশোনা করছে, সেগুলো আমরা উৎসাহিত করছি, ফ্যাসিলিটেট করছি। তারপরে সাংস্কৃতিক যোগাযোগ, সেটা আমরা আরো জোরদার করার চেষ্টা করছি। আমরা যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে আমরা এই মাসে এই প্রথম মস্কোতে বৈশাখী শোভাযাত্রা সেটা করেছি। আমাদের এখন একটি পেইন্টিং এক্সিবিশন চলমান আছে। তারপর রাশিয়া একটি উন্নত অর্থনীতির দেশ, সেখানে কিন্তু ম্যান পাওয়ার এক্সপোর্টের যথেষ্ট সম্ভাবনা আছে, এবং দূতাবাসের পক্ষ থেকে আমরা বাংলাদেশের অন্যান্য যে কর্তৃপক্ষ আছে তাদের সহযোগিতায় আমরা বেশ সফলতার সাথে কিন্তু বর্তমানে রাশিয়াতে এই ম্যান পাওয়ার এক্সপোর্টের কাজ করে চলেছি, এবং সেটার ক্ষেত্র প্রতিদিনই আস্তে আস্তে বিস্তার লাভ করছে। গার্মেন্টস আমাদের একটি অত্যন্ত বড় আমাদের রপ্তানি দ্রব্য, এবং আমরা পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার। তবে বিভিন্ন কারণে হয়তো রাশিয়াতে আমাদের গার্মেন্টস এর ওই এক্সপোর্ট সেরকম হচ্ছে না। তো আমরা দূতাবাসের পক্ষ থেকে সেই এক্সপোর্ট বাড়ানোর উদ্যোগ নিয়েছি। আশা করছি যে আমাদের পেমেন্ট যে বিভিন্ন রকম যে সমস্যা আছে সেগুলো দূরীভূত করার জন্য আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। এই পেমেন্ট মেথডগুলো এগ্রিড হলে আশা করছি যে গার্মেন্টস উল্লেখযোগ্যভাবে এখানে রপ্তানি করা সম্ভব হবে। আপনারা জানেন যে রাশিয়া বাংলাদেশের জন্য একটি বড় সোর্স ফুড গ্রেইনস, আপনার গম, তারপর ডাল, তারপর তেল, একটি এরকম এই সমস্ত বেসিক যে ফুড আইটেম আছে সেটার জন্য একটি বড় সোর্স, এবং আমরা কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক এই ফুড গ্রেইনস আমরা রাশিয়া থেকে আমদানি করি। আমরা দূতাবাসের পক্ষ থেকে সেগুলি ফ্যাসিলিটেট করে যাচ্ছি, এবং সবচেয়ে বড় কথা যে সামনে যে আমাদের যে হারভেস্টিং মৌসুম আসছে সেখানে রাশিয়া থেকে সার সোর্স করা, এবং এই সার সোর্স করার ব্যাপারেও আমরা অ্যাক্টিভলি বাংলাদেশের কর্তৃপক্ষ এবং রাশিয়ান কর্তৃপক্ষের সাথে আমরা সহযোগিতা করে যাচ্ছি। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক প্রতিদিনই জোরদার হচ্ছে, এবং আশা করি বর্তমান যে নতুন সরকার এসছে
ওনাদের বিশেষ করে আমাদের যে 31 দফার 18 দফাতে কিন্তু স্পষ্টভাবে ওনারা উল্লেখ করেছেন যে রিনিউয়েবল এনার্জি এবং মিক্সড এনার্জি মাধ্যমে আমাদের যে জ্বালানি যে একটি নির্ভরশীলতা আছে সেটাকে দূর করতে চান, এবং রাশিয়া কিন্তু এক্ষেত্রে একটি বড় সোর্স হবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। জি, সালেহ আহমেদ খসরুর কাছে এবারে চলে আসতে চাই। আমরা রূপপুর নিয়ে আসলে খুবই ইতিবাচক আশাব্যঞ্জক বেশ কিছু বিষয় দেখছি, এবং যেটি বলা হচ্ছে যে 10% চাহিদা মেটানোর মতো ফার্স্ট ফেজে সেই পরিমাণ আসলে বিদ্যুৎ উৎপন্ন হতে যাচ্ছে। নিশ্চয়ই এটাকে আরো অ্যাডভান্সড, আরো আপগ্রেডেশনের চিন্তাও তো থাকতে হবে। আপনার কোনো ধারণা আছে কিনা এই বিষয়ে যে এটি আসলে কবে নাগাদ বা কি করে এই পরিমাণ বাড়ানো যায়, কিংবা এই ধরনের নতুন কোনো প্রকল্প নেওয়া যেতে পারে কিনা? আপনার মতামত জানাবেন এই বিষয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড। আপনি যথার্থই বলেছেন, 9 থেকে 10% বিদ্যুৎ উৎপাদন এই মুহূর্তে সারা দেশকে তারা সাপ্লাই করতে সক্ষম হয়। কিন্তু একটি কথা, এটিও আপনি আশাব্যঞ্জক তো হতেই হবে, এবং আপনি যদি খুব সচেতন ভাবে বিষয়টি খেয়াল করুন, এই যে আজকে যে কাজটি কর্মযোগ্যটি শুরু হল, এটি নিয়ে কিন্তু গত 3 মাস ধরে যারা কনসার্ন পিপল ছিল, দে অল ওয়্যার অ্যাওয়ার অফ ইট, বাট আদার দেন দিস এটা নিয়ে কোনো হইচই ছিল না। তার মানে সরকার ফার্মলি এগুচ্ছে, এবং একটি কাজ, এটা মূলত তো অ্যাকচুয়ালি ইফ আই রিকল দি হোল মেমোরি, তাহলে আপনি দেখবেন যে 1962-তে যেটা শুরু হয়েছিল সেটা বিমাতা সুলভ আচরণের কারণে তখন থমকে গিয়েছিল, পড়ে গিয়েছিল। দেন পরবর্তী গভর্নমেন্ট, ইনফ্যাক্ট দি বেগম খালেদা জিয়ার গভর্নমেন্ট থেকে শুরু করে দি দেন গভর্নমেন্ট অলসো দে হ্যাভ টেকেন দি ইনিশিয়েটিভ। ইট ইজ এ ফ্যাক্ট, বাট কোয়েশ্চেন হচ্ছে যে সেইং এন্ড ডুইং ইজ এ ডিফারেন্ট থিং। বর্তমান গভর্নমেন্ট কোনো কথা বলেনি, বা কাজটা করে শুরু করে দেখিয়ে দিচ্ছে, এবং আমি নিশ্চিত এখান থেকে আরো নতুন উইন্ডোজটা ওপেন করবে, এবং আরো এই 9% খুব অচিরে, আমি বিশ্বাস করছি, আমি ভিতরের খবর যতদূর জানি, এই সরকারের মধ্যে, এই নির্বাচিত সময়ের মধ্যেই এই সরকার এটিকে কম করেও একেবারে 30-40% পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সকল দায়িত্ব এবং কর্মযজ্ঞ শুরু করবে, কাজ সম্পাদন করবে। এ নিয়ে হইচই করবে না, নিশ্চিত থাকতে পারেন। বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী অনেকেই বলছেন কথা কম বলেন, ইয়েস, দি দেন লেট মার্কিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একটি কথা বলতেন, কাজ বেশি কথা কম। আমরা ঠিক তার মধ্যে সেই জিনিসটি দেখতে পাচ্ছি, কাজ বেশি কথা কম। তো আমি আশাবাদী, as I'm concerned about it, যে we'll look forward to see in the upcoming future, we'll have a more expansion of the atomic energy inshallah. জি, এই বিষয়টি নিয়ে আমি আবার একটু যদি নজরুল ইসলামের কাছ থেকে ঘুরে আসি, সেটি হচ্ছে যারা এই বিদ্যুৎ কেন্দ্রটিতে কাজ করছেন তাদের মানে এই জনবলকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে রাশিয়ার একটা বড় ভূমিকা ছিল। সেই প্রশিক্ষণ কতখানি আমি বলবো যে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, বা আরো কত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, সেই সম্পর্কে যদি বলেন। আমাদের প্রায় 1350 জনবলের মধ্যে 1350 জনকে আমরা প্রশিক্ষণ দিয়েছি বিভিন্ন বিষয়ে, এবং আমরা মোটামুটি কিন্তু স্যাটিসফাইড যে আমাদের বর্তমানে যথেষ্ট প্রশিক্ষিত জনশক্তি এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পরিচালনা করার জন্য আছে। শুধু এই ইউনিট না, এবং পরবর্তী ইউনিট পরিচালনা করার জন্য আছে, এবং ইভেন ভবিষ্যতেও যদি আমরা অন্য কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমরা করি, শুধুমাত্র এই রাশিয়ান ডিজাইনে না, অন্য কোনো ডিজাইনও যদি আমরা করি, আমার ধারণা যে আমাদের যে জনশক্তি প্রশিক্ষিত হয়েছে তারা পৃথিবীর যে কোনো ডিজাইনের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পরিচালনা করতে পারবে অল্প কিছু। এই যে 3 বছরের মধ্যে সম্পূর্ণই বাংলাদেশের যারা জনগণ, মানে বাংলাদেশের নাগরিক, তারাই এই জনবল পূরণ করবে এই সংখ্যাটা, এরকম একটা চুক্তি যে রোসাটমের সাথে আছে, সেটা কি আসলে সম্ভব হবে? হ্যাঁ, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সম্ভব হবে। আমি আসলে এই বিভিন্ন পেশাদার তো এই এর মাঝেই কিন্তু এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সাথে বিভিন্ন সময়ে একসঙ্গে করে 7 বছর আমি এই নেগোসিয়েশন এবং এটার ইমপ্লিমেন্টেশনের সাথে জড়িত ছিলাম, বিভিন্ন দেশে ছিলাম তখন। তো আমার জন্য এটি একটি ব্যক্তিগতভাবে একটা মাইল ফলক, যে আমার অনেক সময় এবং আমার স্বপ্ন এইটার পিছনে গেছে।
তো আজকে সেটাই হলো। তো সেই জন্য সেখান থেকে কিন্তু আমি যথেষ্ট কনফিডেন্ট যে আমাদের যারা প্রশিক্ষিত হয়েছেন তারা এই নির্দিষ্ট সময়ের মধ্যেই এই পাওয়ার প্ল্যান্টটির পুরোপুরি পরিচালনা যে মানে যে রেসপন্সিবিলিটি সেটা বুঝে দিতে পারবেন এবং সুচারুভাবে তাদের দায়িত্ব সম্পন্ন করতে পারবেন। সালেহ আহমেদ খসরুর কাছে শেষ প্রশ্নটি নিয়ে আসবো। ছোট করে একটু জানতে চাই যে যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি চুক্তির আলোকে যদি বলেন যে রাশিয়ার সঙ্গে এই প্রকল্প বাস্তবায়নে যুক্তরাষ্ট্র বিষয়টিকে কিভাবে দেখতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের যে বৈশ্বিক যে দ্বন্দ্ব, তাদের যে একটা অবস্থানগত লড়াই, সেটা তো আছে। সেইখানে আমরা we are not the part of it, there any of the game. আমরা আমাদের মতো করে এগুচ্ছি এবং আমাদের সাথে তার চুক্তি যেটা আছে সেই চুক্তি বাস্তবায়িত হবে, সেই চুক্তির কোনো তারতম্য হবে না। কিন্তু যেখানে প্রশিক্ষিত কর্মী আমার ইতিমধ্যে আমার মাননীয় রাষ্ট্রদূত বলেছে, তো সুতরাং আমাদের প্রশিক্ষিত কর্মী নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা তো শুরুতেই যে কথাটা বলেছি বা আপনিও জানেন, বা দিস ইজ আওয়ার মোটো, এটা সোজা সাপটা কথা বলে। আমার দেশ গরিব দেশ, আমার দেশের জনবল, আমাদের জনশক্তি হচ্ছে আমাদের প্রাণ। সেই জনশক্তিকে কাজে লাগিয়ে এবং একটি প্রশিক্ষিত কর্মী বাহিনী যেখানে তৈরি হয়েছে, তারা তাদের কাজ করে দেবে এবং কনসার্ন অফিসার যারা আছেন, মিনিস্ট্রি যারা আছেন, they will work their duty as per the government rules and regulation. So এটা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। আমি নিশ্চিত করে বলতে পারি এই বিশ্বায়নের যুগে এখন আস্তে আস্তে জানালাগুলো খুলতে হবে। বন্ধ জানালা রেখে আপনি এগুতে পারবেন না। সুতরাং আমাকে এগুতে হবে, এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তাই আমার যেখানে যেটা প্রয়োজন সেটা আমি করব, তবে মাথা নিচু করে নয়। এবং বাংলাদেশ কখনোই মাথা নিচু করেনি। সুতরাং যার সাথে যে চুক্তি সে চলবে, কিন্তু আপনার সাথে আমার বন্ধুত্ব আছে বলে তার সাথে আমার শত্রুতা হবে, এরকম পরিস্থিতি তো বাংলাদেশে কখনো হওয়া উচিত না। এবং এটি বাংলাদেশের, বিশেষ করে এই সরকারের মোটেই কাঙ্ক্ষিত বিষয়। উই আর ফ্রেন্ড টু অল। অবশ্যই সেই ক্ষেত্রে আমরা এই দুশ্চিন্তা যেন আর কোনোভাবে প্রভাব না ফেলে সেটাই নিশ্চয়ই আমাদের সবারই চাওয়া। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। সময় থাকলে হয়তো আমরা আরো লম্বা করে এই আলাপটা করতাম। রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম এবং যমুনা অয়েল কোম্পানির পরিচালক সালেহ আহমেদ খসরু, দুজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও হাজির হব, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।